নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। ব্যাক টু ব্যাক সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম বিনো জর্জ কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে তার প্লেয়ারদের নিয়ে। তো সেই দল থেকে কারা ইস্টবেঙ্গলের সিনিয়র দলে যেতে চলেছে সেই নিয়ে আলোচনা রয়েছে। কোন প্লেয়ারের সঙ্গে কতদিনের চুক্তি রয়েছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে কাদের ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, কী রকম পরিকল্পনা ইস্টবেঙ্গলের রয়েছে ভবিষ্যতে প্লেয়ারদের নিয়ে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে প্রথমবারের জন্য আসো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো পরপর 2 বছর কিন্তু ইস্টবেঙ্গল তারা সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে। বিনো জর্জ কিন্তু সেই কাজটা করে দেখিয়েছে এবং বিনো জর্জ তার আগের বছরও কিন্তু দলকে ভালো পারফরমেন্স করিয়েছিল। শেষ ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে, সেখানে ডেভিড গোল করে মোহামেডানকে চ্যাম্পিয়ন করে ইস্টবেঙ্গল তারা রানার্স হয়। তো ওভারঅল কিন্তু এই শেষ 3টে বছর কিন্তু ইস্টবেঙ্গলের এই যে সিএফএলের অভিযান খুব ভালো হয়েছে এবং আমরা দেখেছি ইস্টবেঙ্গলের এই যে রিজার্ভ টিম, সেখান থেকে বেশ কিছু প্লেয়ার সিনিয়র দলে এসেছে। যেরকম বলতেই হবে ডেভিডের কথা, ডেভিডও তো মোহামেডানের প্লেয়ার ছিল, সে তো একদমই সিএফএল খেলা প্লেয়ার, সেখান থেকে এখন আইএসএলে এসেছে। পিভি ভিষ্ণুর কথা বলতে হবে, সে তো এখন একদম রেগুলার প্লেয়ার হয়ে গেছে, সেও সুযোগ পেয়েছে। আরও বেশ কিছু প্লেয়াররা কম বেশি সুযোগ পেয়েছিল এবং ভবিষ্যতেও আশা করছি এই দল থেকে অনেক প্লেয়াররা সুযোগ পাবে। তো আমরা যদি টোটাল দলের দিকে তাকাই, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু টোটাল যেটা দেখলাম এই বছর সিএফএল স্কোয়াডে 40 জন প্লেয়ারকে কমপক্ষে রেখেছিল। সেখানে সিনিয়র দলের প্লেয়াররাও ছিল, রিজার্ভ টিমের প্লেয়াররাও ছিল। তো সেই ক্ষেত্রে যদি কথা বলি, গোলকিপার পজিশনে 4 জন প্লেয়ার, দেবজিৎ, আদিত্য, গৌরব এবং জুলফিকার। তো প্রত্যেকজনই কিন্তু সন অফ সয়েল প্লেয়ার ছিল। এছাড়া ডিফেন্ডার প্লেয়ার হিসাবে প্রভাত ছিল, মনতোষ চাগলাদার, বিক্রম প্রধান, আদিল আমালের মতন প্লেয়ার। এছাড়া যদি বলি চাকু মান্ডি, তারাও কিন্তু ছিল সন অফ সয়েল। এছাড়া যদি ইন্টারস্টেট প্লেয়ার বলি, মার্ক জোতানপুইয়া কিছু ম্যাচ খেলেছে, জোসেফ জাস্টিন সে তো অনেকগুলো ম্যাচই খেললো। এছাড়া রায়না সে কিছু ম্যাচ খেলেছে, বাথালা সুনীল এবং সোনাম তারা কিন্তু ইন্টারস্টেটের প্লেয়ার। মিডফিল্ড পজিশনে সৌভিক চক্রবর্তী, তন্ময় দাস, সঞ্জীব ঘোষ, কৌস্তব দত্ত, সঞ্জয় ওরাং, সুমন দে, শ্যামল বেসরা। এছাড়া যদি আমরা তাকাই, সেখানে আরও অনেক প্লেয়ার ছিল, তো বিজয় মুর্মুর কথা বলতে হবে। এছাড়া যদি ইন্টারস্টেটের প্লেয়ার কথা বলি, তো কুশ ছেত্রী, রামসাঙ্গা, এছাড়া পিবি ভিষ্ণু, নাসিব, রোসল, আদিল, অনন্তু। তো এরা মোটামুটি বাইরে ইন্টারস্টেটের প্লেয়ার ছিল এবং ফরওয়ার্ড লাইনেও সেক্ষেত্রে মনতোষ মাঝি, আমান সিকে, ডেভিড, যারা যারা খেলেছে, সায়ন, আরও এক্সট্রা অনেক প্লেয়ার ছিল। তো সবার নাম যদি নাও বলি, মোটামুটি 40 জন প্লেয়ার ছিল। তো সেখান থেকে সিনিয়র দলের প্লেয়ারগুলোকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। তো তারা সিনিয়র দলের প্লেয়ার। এছাড়া 6 জন প্লেয়ারকে এই যে দল, সেই দল থেকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। তার মধ্যে সুনীল রয়েছে, মোহাম্মদ রসল রয়েছে, কুশ ছেত্রী রয়েছে, মোহাম্মদ আশিক রয়েছে, কৌস্তব দত্ত এবং অবিনাশ। এই প্লেয়ারদের ইস্টবেঙ্গল অলরেডি থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে, তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের আর কোনো রকম চুক্তি নেই। তো এবার যদি যেই প্লেয়ারদের সঙ্গে চুক্তি রয়েছে সেখানে আমরা বলি, প্রথমেই বলবো আদিত্য পাত্রের কথা। তো এই গোলকিপারের সঙ্গে কিন্তু এটাই শেষ বছরের চুক্তি চলছে, 26 সালে গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এবং তার বয়স 25 বছর। সে ইস্টবেঙ্গলের মূলত ওই রিজার্ভ টিমেরই প্লেয়ার এবং যদি আইএসএল স্ট্যান্ডার্ডের কথা বলি, 3rd চয়েস গোলকিপার। কিন্তু আদিত্যর রিসেন্ট টাইমে পারফরমেন্স ভালো নয়, হয়তো তার সাথে আর নতুন করে চুক্তি বাড়াবে না। এছাড়া জুলফিকার গাজী 19 বছর বয়স, তার সাথে 27 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। গৌরব সাউ খুবই ট্যালেন্টেড একজন 21 বছর বয়সী গোলকিপার। এই বছরও তাকে আমরা সিএফএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে দেখলাম। তাকেই কিন্তু আইএসএলের 3rd চয়েস গোলকিপার হিসাবে দেখা যাবে। তারও কিন্তু কন্ট্রাক্ট 2026 সাল পর্যন্ত রয়েছে। এছাড়া ডিফেন্ডার প্লেয়ার হিসেবে কথা বললে আদিল আমাল, তার 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। পাথালা সুনীলকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তার কথা বাদই দাও। মনতোষ চাগলাদারের কথা বললে তারও 26 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে সোনাম। বিক্রম প্রধান 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। চাকু মান্ডি, তারও 27 সাল পর্যন্ত এবং জোসেফ, তার 26 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এবং মিডফিল্ডার পজিশনে যদি আমরা কথা বলি, সেখানে ভাল্লাল পেকা গুইটে, তার 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। অনন্তু 27 সাল। এছাড়া তন্ময় দাস, তারও 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে।
এছাড়া যদি আমরা মিডফিল্ডে নসিবের কথা বলি, তার 26 সাল, শ্যামল বেসরা 27 সাল পর্যন্ত, কুশ ছেত্রী 26 সাল। তো 26 সালে অনেক প্লেয়ার রয়েছে এবং দীর্ঘমেয়াদীর মধ্যে সঞ্জয় ওরাং, তার সঙ্গে 28 সাল পর্যন্ত রয়েছে। এছাড়া যদি আজাদের কথা বলি, তার 26 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। বিজয় মুর্মু, তার সাথে 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এবং ফরওয়ার্ড লাইনের দিকে তাকালে মনতোষ মাঝি, তার সঙ্গেও 27 সাল পর্যন্ত, এবং দেবজিতের সঙ্গে 29 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো প্লেয়ারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তো এই দলগুলো থেকে কিন্তু অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিতে পারে, যেরকম আদিত্যকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আদিল যথেষ্ট ভালো খেলছে, 23 বছর বয়স। আদিল সে থাকছে, মনতোষ চাগলাদার থাকছে, সোনাম থাকছে, বিক্রম প্রধান দুর্দান্ত রাইট ব্যাক পজিশনে খেলেছে, লেফট ব্যাক পজিশনেও খেলতে পারে এবং খুবই ভালো সে খেলেছে, সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন প্লেয়ার। তো বিক্রমের দিকে যদি একটু নজর দেয়, তাকে কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে ভাবতে পারে। দীর্ঘমেয়াদী চুক্তি থাকা রয়েছে তার সঙ্গে এবং তাকে ছেড়ে দেওয়া দরকার, অন্তত লোন ডিলে খেলার সুযোগ করে দিক। এই সিজনটা বসে থেকে তো কোনো লাভ নেই, সে যেখানে সুযোগ পাবে লোন ডিলে খেলে আসুক। চাকু মান্ডি, সে কিন্তু ব্যাকআপ সেন্টার ব্যাক হিসাবে রয়েছে, তার বয়স 25 বছর। তো তাকেও কিন্তু লোন ডিলে মানে যদি ছাড়া যায় আই লিগের জন্য, তাকে ছাড়াটা অবশ্যই দরকার। এছাড়া যদি আমরা কথা বলি ভানলাল পেকা, তার সঙ্গে ডেফিনেটলি ইস্টবেঙ্গল একটা বড় চুক্তি করতে চলেছে, সে ইস্টবেঙ্গলের সঙ্গেই থাকবে। এবং যদি আরও আমরা বেশ কিছু প্লেয়ার নিয়ে কথা বলি, তাদের মধ্যে শ্যামল বেসরা খুবই ট্যালেন্টেড প্লেয়ার, 27 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। শ্যামলকেও হয়তো একটা শর্ট ডিলে ছাড়ার পরিকল্পনা রয়েছে, শ্যামলের দিকে আইএসএলের কিছু দল নজর রেখেছে। এছাড়া যদি আমরা সায়নের কথা বলি, সায়ন তো খুব ভালো পারফরমেন্স করেছে, তার সঙ্গে 26 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তো সায়নের সঙ্গেও কিন্তু শোনা যাচ্ছে কন্ট্রাক্ট বাড়ানো হবে। এবং এই দলে যে সমস্ত প্লেয়ারগুলো সিনিয়র দলে যাওয়ার অন্যতম যোগ্য প্লেয়ার, তার মধ্যে আমি প্রথম বলবো জেসিন দুর্দান্ত প্লেয়ার বলতে হয়, প্রচুর গোল করে এসেছে। তো জেসিনকে কিন্তু সিনিয়র দলে আমি দেখতে চাই। এছাড়া নাসিব, সেও কিন্তু মিডফিল্ড দুর্দান্ত কন্ট্রোল করতে পারে, তাকেও যদি রাখা যায় সেটাও কিন্তু খুবই ভালো অপশান হবে। তন্ময়ের কথা ভুললে চলবে না, তন্ময়ও কিন্তু একটা খুবই ভালো ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনে খেলে এসেছে, দুটো সিজন দুর্দান্ত তন্ময় নসিবের মিডফিল্ড আমরা দেখেছি। তো তন্ময়কেও একটু সুযোগ দেওয়া দরকার, কারণ সৌভিক চক্রবর্তীর বয়স হয়েছে, এটা মানতে হবে। তো সেই জায়গায় তন্ময়কেও একটু সুযোগ দিলে ভালো হবে। এর আগে আমান সিকেকে আমরা দেখেছি আইএসএলে কিছু ম্যাচে খেলতে, কার্লেস কোয়াদ্রাতের আমলে, তো আমানকেও একটু সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া যে সমস্ত প্লেয়ারদের বয়স মোটামুটি 20 নিচে রয়েছে বা 20 মধ্যে রয়েছে, তাদের যদি দীর্ঘমেয়াদী চুক্তিতে যুক্ত করে অন্য দলে যদি পাঠানো যায়, সেখানে যদি গিয়ে তারা একটু খেলার সুযোগ পায়, সেইগুলোও কিন্তু করতে হবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের যে প্রজেক্ট, সেটা কিন্তু খুবই ভালো রয়েছে। এটা তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম। এছাড়া ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট টিম রয়েছে, ইস্টবেঙ্গলের বয়সভিত্তিক দল রয়েছে। তো ইস্টবেঙ্গল কিন্তু সাপ্লাই লাইনটা ভালোই তৈরি রেখেছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের এই দল থেকে বেশ কিছু প্লেয়ার তো সিনিয়র দলে অবশ্যই সুযোগ পাওয়া দরকার। তার মধ্যে যেগুলো বললাম, জেসিন, আমান, এছাড়া যদি বলি তন্ময়, নসিব, এই 4 জন প্লেয়ার বা ভানলাল পেকা, এই 4-5 জন প্লেয়ারকে কিন্তু অবশ্যই দরকার। তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলটাও আরও বেশি শক্তিশালী হবে বলে আমার মনে হয়। তো সেরকমই পরিকল্পনা রয়েছে, কিছু প্লেয়ারকে প্রমোট করা হবে। তো দেখা যাক কাদের প্রমোট করা হয়, কাদের কিভাবে ব্যবহার করা হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তো তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের লোনে ছাড়া উচিত বা কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে নিয়ে আসা দরকার, সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।